আচ্ছা, তো নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। ক্লাসগুলো জি বিষয়ে তো আল্লাহ রহমতে আপনারা হ্যাপি থাকার কথা। এখন পরীক্ষা যদি অক্টোবরেই হয় তাহলে আমাদের ক্লাস আরো গতি বাড়িয়ে দিতে হবে, মানে ক্লাস আরো বাড়িয়ে দিতে হবে। জি স্যার। স্যার আপনার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট টুডে, জি সেটা হলো সেটা হলো স্যার আমাদের ক্লাস লেকচার শিট গুলো একটু যদি পাঠিয়ে দিতেন আমাদের প্রচুর উপকৃত হতাম স্যার। এই একটা জি ছোট্ট হ্যাঁ, রিকোয়েস্ট। এখন মূলত অবশ্যই অবশ্যই এই অবশ্যই। কোর্সে আমরা মূলত ওই লেকচার শিটের পেমেন্টটাই নিছি আমরা, যে অন্যান্য সার্ভিস অ্যারেঞ্জমেন্ট এগুলা মূলত আমরা চাই নাই। ঠিক আছে, এটা ও আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে। যেমন এখন আমরা নতুন যে ব্যাচ শুরু করছি, এই ব্যাচের কোর্স ফি এটা ডাবলের চেয়ে বেশি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ওটাতে বুঝতে অলরেডি পারছি। কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 44-এর। হ্যাঁ, কিন্তু জি। আমরা কোর্স ফি রাখছি এটা ডাবলের চেয়েও বেশি, এটা আর কি। ও স্যার, আমার একটা কোশ্চেন ছিল। একটু আমি একটা ফোন সেটা রিসিভ করি। হচ্ছে হুম, ওকে ওকে ওকে। হ্যালো। জি, প্রশ্ন বলেন। স্যার, আপনাদের যে অফলাইনে কোর্সগুলো হয়, যেমন আপনাদের যে মেন শাখা আছে ইয়েতে নীলক্ষেতে, হ্যাঁ, জি ওখানে মানে রেগুলার ক্লাস হয়? কারণ এখন তো বিভিন্ন সময় দেখা যায় লকডাউন পড়ে যায়। জি তো 44তমর জন্য যদি আমি অফলাইন ক্লাস করতে চাই, হ্যাঁ, তো ভর্তি হলে কি এই ক্ষেত্রে আমার একটু রিস্ক থাকবে যে লকডাউন হলে কিংবা রেগুলার ক্লাস হবে না, এরকম কোনো কিছু? মানে মানে একটু ক্লিয়ার করে যদি বলতেন আর কি বিষয়টা। এখন এখন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, মানে অফলাইনে ক্লাস চালাই, কোনো কারণে যদি লকডাউন পড়ে যায় তাহলে আচ্ছা পরে ওই লকডাউনের সময়টা আমরা অনলাইনে ক্লাসগুলো দেই আর কি। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার, 44তম যে বিসিএসটা সেটা কি সাধারণ হবে না বিশেষ? আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের যে শীটগুলার জন্য কি আলাদা কোনো পেমেন্ট করতে হবে কিনা? না, আপনাদের ব্যাচে আমরা মূলত আবারও বলছি, আমরা লেকচার শিটের পেমেন্টটাই নিয়েছি। আমরা এই যে লেকচার ক্লাসগুলো দিচ্ছি এবং এই যে আমাদের এই যে বড় অ্যারেঞ্জমেন্ট, বিশেষ করে পরীক্ষা পরিচালনার জন্য প্রচুর একটা টাকা খরচ আছে। আমরা এগুলা জাস্ট আমরা যে পোস্টার করি, একবার পোস্টার করতে আমাদের অনেক টাকা যায়। তার চেয়ে বরং আমরা একটা কোর্স এক প্রকার ফ্রিতে অফার করে দিয়েই আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছি। ঠিক আছে, আপনাদের থেকে আর কোনো টাকা দিতে হবে না। আর 44তম বিসিএস জেনারেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হয়তো স্পেশাল হইতে পারে, স্পেশাল হইলে অর্থাৎ সরকারি কলেজগুলোর শিক্ষকদের জন্য অর্থাৎ শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি বিসিএস হেল্পলাইন পেজে একটা গ্যাজেট শেয়ার করেছি, ওটা পিএসসির সরকারি একটা গ্যাজেট। ঠিক আছে, একটা নোটিশ, অর্থাৎ বিভিন্ন সরকারি কলেজে কোন কলেজে কত পোস্ট খালি আছে তা পিএসসি জানতে চাইছে নতুন বিসিএস সার্কুলেশনের জন্য। এটা থেকে একটু করে আমরা ধারণা নিতে পারি সামনে আমরা একটা ভালো খবর পাচ্ছি। আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমরা যেন আর একটা একটা বিশেষ বিসিএস হওয়া মানে কিন্তু অনেক স্টুডেন্ট একসাথে সহজে চাকরি পাওয়া, এটা অনেক বড় পজিটিভ খবর আপনাদের জন্য। এই হচ্ছে কথা। স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে শীটগুলো আমরা কতদিনের মধ্যে পেতে পারি? এই আমরা মানে যদি কতদিন সময় লাগবে? না পাঠাইলে 4-5 দিনের মধ্যে দিয়ে দিবে। আমরা তো as soon as possible জিনিসগুলো প্রেসে পাঠিয়ে দিব। আমি এখনো পাঠাইনি বলে আমি আপনাকে পাঠাইছি বলছি না। আমরা 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দিব, কারণ আরেকবার রিভিউ করে নিচ্ছি। না, আর গেলে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। যদি প্রেসে যায়, প্রেসে 2-3 দিনের বেশি সময় লাগবে না। এতদিন তো আসলে প্রেস বন্ধ ছিল, একটা দোকান তাহলে যেখানে খোলা স্যার রাখতে আমরা দেয় না। কি হুম, বলুন। স্যার তাহলে আমরা আশা করতে পারি তাহলে এই উইকে আমরা শীটগুলো পাবো আর কি? এই উইকে, হ্যাঁ, আমাদের পাঠানোর উপর ডিপেন্ড করবে আর কি, মানে আমরা কখন পাঠাচ্ছি। আমরা চেষ্টা করছি স্যার, যত দ্রুত। জি ওকে বলুন। স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আমরা শীটগুলো কালেক্ট করব কিভাবে? মানে আমাদের ঠিকানায় আসবে নাকি আমরা কোচিং থেকে গিয়ে নিয়ে আসবো? যদি কাছাকাছি কোথাও থাকেন, আমাদের যেখানে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ অফিসের কাছাকাছি থাকলে আপনি কোচিং এ গিয়ে নিয়ে আসবেন, এটা আপনার জন্য সহজ হয়। আর যারা দূরে আছে তাদের জন্য আমরা আমরা সবাইকেই ফোন দিব। আমরা ঠিকানা কালেক্ট করব এসএমএস এর মাধ্যমে, অ্যাড্রেস কালেক্ট করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। আপনারা
নিজে কুরিয়ারের খরচটা দিয়ে শীটগুলো নিয়ে নেবেন। কুরিয়ারে যা খরচ আসে 20-30 টাকা বা যা আসে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কিছু আছে জানবার? হ্যাঁ স্যার, আমি একটা বিষয় জানতে চাইছিলাম, জি যারা ডিগ্রি করে মাস্টার্স করছে জি। তারা কি স্যার যে কলেজ মানে কলেজের জন্য কি বিশেষ দিতে পারে কিনা, তাই বা সুযোগ আছে কিনা? মাস্টার্স করলে কলেজে যেটা শর্ত সেটা সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা অনেক দরকারি প্রশ্ন। যদি কেউ ডিগ্রি করে মাস্টার্স পাস করে সে বিসিএস দিতে পারে, শুধু ডিগ্রি দিয়ে বিসিএস দিতে পারে না, কিন্তু মাস্টার্স পাস করলে পারে। এখন যদি কেউ কলেজ শিক্ষকের জন্য করতে চায় তাহলে তার শর্ত হচ্ছে ওই যে ফার্স্ট ক্লাস থাকতে হবে। ওহ, বুঝতে পারছি? ধন্যবাদ স্যার। জি জি স্যার। হ্যাঁ। তারপরে আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বলুন। স্যার আমার কিছু কথা ছিল, সেটা জি হচ্ছে বলুন। কি, হ্যাঁ। আমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছেন, জি পরীক্ষাগুলা হওয়ার মানে আগে যদি আমাদের ক্লাসগুলো ওই সিলেবাস অনুযায়ী কমপ্লিট হতো জি। তাহলে মনে হয় খুব ভালো হতো স্যার আমাদের জন্য। হ্যাঁ, ইউজুয়ালি আমরা কোর্সগুলো ওভাবেই স্যার এই চালাই। বিষয়টা একটু মনে করেন এক সপ্তাহে, আগামী সপ্তাহে যে পরীক্ষা এই সপ্তাহ ধরে এভাবে, কিন্তু আমরা এই যে ক্লাস প্রোগ্রামটা এমন একটা সময়ে, এটা হচ্ছে সামনে অক্টোবরের পরীক্ষা, সবগুলো বিষয়ের সাথে আপনাদের একটা ইন্ট্রোডাকশন বা পড়াশোনা কিভাবে শুরু করবেন সবগুলো টিচারের সাথে আপনাদের যে দেখা হওয়া, এরকম একটা ব্যাপার ছিল। শুরুর দিকে আমরা ওভাবে দিলাম। যেমন এই আগামী সপ্তাহে ইংরেজি পরীক্ষা, এই জন্য এই সপ্তাহে আমি 3-4টা একটানা ইংরেজি ক্লাস নিব। আর ম্যাথ যে অংশটা আছে চেষ্টা করব কমপক্ষে 2টা ম্যাথ ক্লাস দিয়ে যেন ওই পরীক্ষার ম্যাথের সিলেবাসটা এর মধ্যে শেষ করে দেওয়া যায়। এটা আমি বুঝছি, এটা সকলের ওই দাবি এবং এটা লজিক্যালি এটাই হওয়া উচিত। জি স্যার, এরকম দিলে করলে আমাদের স্যার জন্য ভালো হয়। স্যার আরেকটা কোশ্চেন ছিল জি যে 15 তারিখ তো হচ্ছে সরকারি ছুটি, ওই জি দিনও কি এক্সট্রা ক্লাস দেওয়ার মানে প্ল্যান আছে? জি জি। অর্থাৎ ছুটি বা শুভ দিবস পালনের যে ব্যাপারটা, এটা আমরা দিনের বেলায় আমরা প্রোগ্রামগুলো করে ফেলবো। আমরা যেমন আমি নিজে সরকারি হ্যাঁ, মানুষ, আমরা তো সারাদিন প্রোগ্রাম করবো সকাল আচ্ছা। 6টা থেকে, কিন্তু আমরা রাতে তো একটা ক্লাস করে হ্যাঁ, দিতেই পারি। বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমাদের যে কোয়েশ্চেনের পরীক্ষাগুলো হয়, এই জি, কোয়েশ্চেনটা আমরা রিপিট আবার কিভাবে পাবো? যে কোয়েশ্চেন কালকে যে আমাদের পরীক্ষাটা দিলাম, জি, জি জি, ওই পরীক্ষার প্রশ্নটা তো মানে পাবো কিভাবে? কোয়েশ্চেনটা পাবেন কারণ ওটা আমরা পিডিএফ করে আপনাদের যেখানে লেকচার শিট দেওয়া হয় গুগল ক্লাসরুম অ্যাপের মধ্যে, ওখানে আপলোড করে দেওয়া হবে। আমরা একটু জি সময় নিয়ে দেই কারণ হচ্ছে অনেকেই পরদিন পরীক্ষা দেয়। যদি প্রশ্নটা আগে থেকে আপলোড জি করে দেই উত্তরপত্র সহ, তাহলে পরে যারা পরীক্ষা দিবে তারা মিসগাইডেড হবে। জি জি স্যার, জি, ধন্যবাদ স্যার। এই, welcome। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যদি স্যার 40তম বিসিএস ফিজিক্যাল ক্লাসটা করতে চাই স্যার, তাহলে কি আমাদের জন্য সুবিধা থাকবে স্যার? কোচিং এ যদি আসেন, হ্যাঁ একটা ব্যাচ কোচিং করলে পুরাতন স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট থাকে। এটাই আমাদের তো অর্থাৎ সরাসরি যেগুলো ফিজিক্যাল কোচিং, অর্থাৎ অফলাইনে যে কোচিং গুলো, এগুলো কোর্স ফি অনেক বেশি। আমাদের এই যে প্রিলি কোর্স, যে কোর্সটা আমি এখন 2000 টাকায় দিচ্ছি, এটা হচ্ছে 16,500 টাকা সরাসরি। এখানে ওই যে লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে আপনি সকাল 7টা থেকে রাত 12টা পড়তে পারেন। তারপর হচ্ছে আর এখানে ডিউরেশনটা অনেক লম্বা, প্রায় 12 মাস ব্যাপী পড়বেন, অনেক কিছু ব্যাপার থাকে। তারপরে যেমন অনলাইনে আমরা অ্যাসাইনমেন্ট টেস্টগুলো নেওয়ার সময় পাচ্ছি না। এখানে আমরা যারা 41-এ মানে 43-এ আপনাদের ব্যাচ যেটা, এই ব্যাচে যারা অফলাইন স্টুডেন্ট, এরা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট টেস্ট করেছে আমাদের হেল্পলাইনে 35টা। ঠিক আছে? তার মানে এদের ভর্তি বা অ্যাডমিশন গুলো প্রায় 1 বছর আগে থেকে। এখানে ডিউরেশনটা একটা বিষয়, যত সময় কমে আসবে তত কোর্স ফি কমে যাবে। যেমন 43-এ এখন সরাসরি যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাদেরকে আমরা এখন 7,000-8,000 টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, অর্ধেকেরও কম ফিতে, কারণ এখন সময় কম। হ্যাঁ, আর কোনো কিছু জানবার আছে? থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। তাহলে আমি আলোচনা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 50 কাছাকাছি এখন জয়েন করেছে। আশা করি ধাপে ধাপে আরো জয়েন করবে। তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
স্যার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা, কিন্তু আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। না, আমি জাস্ট জয়েন করিয়ে নিচ্ছি যারা এখনো রিকোয়েস্টে আছে এদেরকে। স্যার আমরা দেখতেছি আপনাকে, দেখেন দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আলোচনা শুরু করি। আজকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো তো। হ্যাঁ, এবার মিউট করে দেন, আমি আলোচনা শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1 আলোচনা করেছিলাম। ওখানে আমি দেখিয়েছিলাম কোন কোন জায়গাগুলোতে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এখন চলুন আমরা গত ক্লাসের আলোচনাগুলোকে একটু করে রিভিউ করে নিই। তো রিভিউ করব আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দিয়ে। আমরা এখন প্রশ্নগুলো সলভ করে, ওখানে কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করবেন এবং আমি বুঝিয়ে দিব এটা এই কারণেই। তাহলে আমরা 1 থেকে 3 পর্যন্ত গত ক্লাসে দেখিয়েছিলাম। 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস ড্যাশ ট্রাফিক জ্যাম। এখানে কোন জায়গায় প্রশ্নটা এসেছিল আমি এগুলো রিমুভ করে দিয়েছি। তাহলে আমরা এখানে দেখেন ওয়ান অফ দ্য এই জিনিসটা থাকলে পরে আমি গত ক্লাসে এর স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বলেছিলাম। তাহলে কি হবে বলুন? ওয়ান অফ দ্য থাকলে ইজ মুখস্থ ইজ হবে। হ্যাঁ, তাহলে এখানে দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে। পরীক্ষায় ওয়ান অফ দ্য দিয়ে অন্যভাবেও প্রশ্ন আসতে পারে। আমি এখন দেখাচ্ছি আপনাকে। দেখেন এই যে ওয়ান অফ দ্য শব্দটা আছে, ওয়ান অফ দ্য থাকলে এরপরে এই যে নাউনটা আছে, এই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে। এই জন্য প্রবলেম শব্দটা প্রবলেমস। তাহলে ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস। হ্যাঁ, তার এই জন্য আমরা ভার্ব দিব সিঙ্গুলার ইজ। তাহলে এবার বলুন ইজ হবে আমরা বললাম। আচ্ছা, আর হবে না কেন? কারণ এখানে প্লুরাল হবে না। কিন্তু ইজ বিং কেন হলো না? তো প্যাসিভে আছে এজন্য। হ্যাঁ, তাহলে পরে এই যে ইজ স্যার বিং, এটা কন্টিনিউয়াস না। হ্যাঁ কন্টিনিউয়াস না, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, অর্থাৎ ট্রাফিক জ্যামের একটি গুরুত্বপূর্ণ সমস্যা অথবা মেনশনেবল সমস্যা। এই জন্য পরে আমরা ইজ বিং নিলাম না, শুধু বিং দিয়ে সেন্টেন্স হতে পারে না, এই জন্য এই গেল। তারপরে এই যে দেখেন, তাহলে ওয়ান অফ দ্যার পরে ভার্ব সিঙ্গুলার হবে, এই জন্য আমরা ভার্ব নিলাম কাকে? ইজ কে। এই ওয়ান অফ দ্যার পরে প্রবলেম শব্দটা সবসময় প্লুরাল হবে, ওয়ান অফ দ্য প্রবলেমস। এবার আমি আরেকটা স্যার তাহলে কি ওয়ান অফ দ্য পরে নাউন কি প্লুরাল হবে? হ্যাঁ, নাউন প্লুরাল হবে। এই ওয়ান অফ দ্য দিয়ে আরেকটা প্রশ্ন আসছে, দেখেন এই যে 6 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন? রেসপন্স দেন। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এখানে প্রশ্নটা কিভাবে আসছে। ওয়ান অফ মাই বেস্ট এরপরে আপনাকে নাউন বসাতে হবে। এবার দেখেন ওয়ান অফ দ্যার পরে ভার্ব সিঙ্গুলার হয়, এখানে ভার্ব প্লুরাল আর, তাহলে অপশন এ এবং বি কে আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার আমাদের কাছে দুইটি অপশন আছে। অপশন সি হচ্ছে ফ্রেন্ডস ইজ, আর একটা হচ্ছে ফ্রেন্ড ইজ। দেখেন এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আপনাকে দুইটা ব্যাপারে খেয়াল রাখতে হবে। আবারও 4 নাম্বার প্রশ্নের দিকে যান। তাহলে ওয়ান অফ দ্যার পরে প্রবলেমস হবে, মনে থাকবে? ওয়ান অফ দ্যার পরে নাউন প্লুরাল। জি স্যার। জি স্যার। এই যে নাউন প্লুরাল, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং এখান থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসে, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি কোথায় এসে? এই एग्जांपले এসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ডস? ফ্রেন্ডস। তাহলে ইজ নাকি আর? ইজ। তাহলে নিয়মটা না জানলে পরে আপনি ফ্রেন্ড ইজ এরকম কোনটা শুদ্ধ হবে আপনি ভুল যেন আর করা না হয়। আচ্ছা, আশা করি বুঝছেন। এবার আসেন 5 নাম্বার। each of the Olympic athletes for the months even years। আচ্ছা, তাহলে দেখেন আমি বলেছিলাম গত ক্লাসে each, either, neither, every। কি বলেছিলাম? each, either, neither, every। হ্যাঁ, তাহলে each, either, তারপরে neither এবং এভরি। এবং আমি দেখিয়েছিলাম এই যে শব্দগুলো, এরা যদি সাবজেক্ট পজিশনে থাকে ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। অবযুক্ত হয়ে আসুক, সরাসরি আসুক, যেভাবে আসুক। এখন আমরা প্রশ্নটা সলভ করতে যাই। তাহলে আমরা এখানে পাচ্ছি হ্যাভ
ওয়ার বাথ। তাহলে হ্যাভ এবং এই দুইটা অপশনকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম, কারণ এখানে প্লুরাল আছে, ইজ থাকলে কি হতে হয়, সিঙ্গুলার হতে হয়। আচ্ছা, এখন আছে দুইটি অপশন, হ্যাজ বিন ট্রেনিং, বিন ট্রেনিং। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? has been training তাহলে হ্যাজ বিন ট্রেনিং শুদ্ধ, বিন ট্রেনিং কেন শুদ্ধ? স্যার বিন তো একা একা বুঝতে পারে না। হ্যাঁ, একটা উত্তর হচ্ছে বিন একা একা বসতে পারে না, আরেকটা উত্তর হচ্ছে, এটা আমি গত ক্লাসেই বলেছিলাম, এই যে বিন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম তাহলে 3 নাম্বার ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল ডু, ডিড, ডান। তাহলে এই ডান শব্দটা ভার্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে ডান শব্দের আগে অক্সিলিয়ারি ভার্ব লাগবে, বলেছিলাম কিনা? জি স্যার। তাহলে এই বিন ফর্মটা কি ফর্ম? ডান ফর্ম। তাহলে ডান ফর্ম ভার্ব হওয়ার জন্য অক্সিলিয়ারি লাগবে, এখানে অক্সিলিয়ারি নাই, সুতরাং বিন ট্রেনিং হতে পারে না, সেন্টেন্স করতে পারে না। দ্যাটস ওয়াই অ্যানসার হচ্ছে হ্যাজ বিন ট্রেনিং। এভাবে না বুঝলে কোশ্চেন করবেন, যারা বুঝেন নাই মনে করেন প্রশ্ন করতে মানে ভয় পাবেন না। এবার আসেন, এটা আমরা স্যার একটা প্রশ্ন ছিল। এবার বলেন। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার গত ক্লাসে একটা পয়েন্টে বলছিলেন যে ইচ, আইদার, নাইদার, এভরি, মানে এগুলার জন্য সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, তো এভরি ক্ষেত্রে একটা কথা বলছিলেন যে এভরির সাথে সংযুক্ত সব, মানে সব কি অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ, তো পরের পয়েন্টে বলছিলেন স্যার এভরি, সাম, এনি, নো, এগুলোর সাথে যখন ওয়ান বডি থিং যুক্ত হবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু যদি এগুলো একা আসে, এভরি, সাম, এনি, নো, যদি একা আসে তখন নাউন অনুযায়ী ভার্ব হবে। স্যার আগে পয়েন্টে লেখা হয়েছে, আগের পয়েন্টে বলছেন স্যার এভরি সাথে সংযুক্ত অলওয়েজ সিঙ্গুলার হবে, কিন্তু পরের পয়েন্টে বলতেছেন এভরি একা আসলে তখন নাউন অনুযায়ী ভার্ব হবে। এভরির সাথে ওয়ান বডি থিং যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু একা আসলে নাউন অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, কিন্তু আমি এই কথাটাও বলেছিলাম, এভরি শব্দটা একা একা কখনো আসে না, কারণ এভরি সব সময় অলওয়েজ কি হয়, আপনার নোটের মধ্যে ওখানে লেখা আছে, আমার ক্লাস লেকচারে, এভরি অলওয়েজ সিঙ্গুলার হয়, এভরি অলওয়েজ সিঙ্গুলার হয়, এবং অলওয়েজ এভরি অ্যাডজেক্টিভ হয়, প্রনাউন হয় না। যেমন আপনি ধরুন, আমি যদি বলি ইচ বুক ইজ ইনফরমেটিভ, লিখলাম ইচ বুক ইজ, তাহলে ইচ বুক ইজ ইনফরমেটিভ। এই যে ইচ বুক, এখানে আমি বুক নাউনের আগে বসিয়েছি কি, ইচ। হ্যাঁ, এখন এই সেন্টেন্সটাকে যদি আমি এখান থেকে বুকটা তুলে দিই এবং সেন্টেন্সটাকে যদি বলি ইচ ইজ ইনফরমেটিভ, এই সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু আমি যদি বলি এভরি বুক ইজ ইনফরমেটিভ, ঠিক আছে, এখান থেকে আপনি যদি বুককে তুলে দেন বাক্যটা হবে না। যেমন আপনি যদি বলেন এভরি ইজ ইনফরমেটিভ, সেন্টেন্স হবে না। তাহলে ইচ এবং এভরি একই জিনিস না, ইচ এবং এভরি একই জিনিস না। ইচ হচ্ছে প্রনাউন হয় এবং অ্যাডজেক্টিভও হয়, কিন্তু এভরি শুধু অ্যাডজেক্টিভ হয়, প্রনাউন হয় না, একা একা বসে না। বাক্যটা শুদ্ধ করতে গেলে আমাকে লিখতে হচ্ছে ইচ বুক ইজ ইনফরমেটিভ। আচ্ছা, এখন আর আমি বলেছিলাম সাম। হ্যাঁ, এই সামের সাথে যখন একটা সরাসরি কাউন্টেবল নাউন আসছে, নাউনটা প্লুরাল, সাম বুকস আর, কিন্তু সামের সাথে যখন বডি আসছে, সাম বডি, তাহলে সাম বডি ইজ, এই সিম্পল কথা, এইটুকুই, বুঝছেন স্যার? সেম, জি স্যার। এখন স্যার প্রথমে একটা বুঝছি যে এভরি অলওয়েজ অ্যাডজেক্টিভ এন্ড অলওয়েজ সিঙ্গুলার, ওটা বুঝছি স্যার, কিন্তু পরে যে সাম, এনি, নো সাথে এভরি সহ চারটা ওয়ার্ড একসাথে বলছিলেন, তো ওখানে বলছিলেন কি এগুলা যখন একা আসবে তখন নাউন অনুযায়ী ভার্ব হবে, আর ওয়ান বডি থিং এই তিনটা ওয়ার্ড সাথে যুক্ত হয় তখন ভার্ব হবে। কিন্তু সামের ক্ষেত্রে এক্সেপশন, কারণ সাম অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়, এটাই। আচ্ছা, সাম এভরিথিং। আচ্ছা, এবার 7 নাম্বার एग्जांपलটা আমরা দেখি। 7 নাম্বার एग्जांपलটাও মূলত এই এর আগের যে एग्जांपलটা, ইচ অফ দা অলিম্পিক অ্যাথলেটস, এই যে ইচ অফ এর পরে অ্যাথলেট প্লুরাল হয়েছে, এই টাইপের ব্যাপারটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। নাইদার অফ দ্য স্টুডেন্টস, আমি গত ক্লাসে পয়েন্টটা আলোচনা করার সময় ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম, নাইদার অফ দ্য স্টুডেন্টস, তাহলে নাইদার অফ দ্য স্টুডেন্টস, কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার। আচ্ছা, এখন ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার,
তিনটা সিঙ্গুলার আমরা পাচ্ছি। তাহলে আমরা স্ট্রাকচারটা পড়েছিলাম নাইদার থাকলে এরপরে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এখানে কয়টা সিঙ্গুলার পাচ্ছি? তিনটা। এখান থেকে এরকম পরিস্থিতি যখন আসবে, হ্যাঁ এরকম পরিস্থিতি যখন আসবে, তাহলে আমরা ইজ হবে, হ্যাজ হবে, ওয়াজ হবে, কি হবে তা বুঝবার জন্য সম্পূর্ণ সেন্টেন্সটার দিকে আমরা একটু তাকাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপরে গ্যাপের পরে এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি টার্নড ইন দা টার্ম পেপার টু দা টিচার্স ইয়েট। আচ্ছা, তাহলে নাইদার অফ দি স্টুডেন্টস টার্নড। এখন এই যে এখানে এটা ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ইজ টার্নড হলে সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাচ্ছে, আর প্যাসিভ এক্সপ্রেশনে অর্থটা মিলছে না। এইজন্য আমরা দিলাম কি বলেন? হ্যাজ টার্নড। কারণ আমরা জানি হ্যাভ এবং হ্যাজ এর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট পার্টিসিপাল ফর্ম। এইজন্য আমরা এখানে হ্যাজ দিলাম। হ্যাভ দেই নাই কারণ হ্যাভ প্লুরাল হবে না, আর ওয়াজ দেই নাই কারণ ইজ দিলে যে ইজ যে কারণে হবে না, ওয়াজও একই কারণে হবে না। এই হচ্ছে কথা, এটা সহজ ছিল। তারপরে হচ্ছে 8 নাম্বার, দে ইজ ড্যাশ ইনফর্মড লাস্ট নাইট। আচ্ছা, চুজ দ্য রাইট অপশন ফর দ্য গ্যাপ। তাহলে দে ইজ শব্দটা আসছে, আবারও একই কথা, অর্থাৎ ইজ আইদার নাইদার এরা যখন বাক্যের সাবজেক্ট পজিশন থেকে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এখন এই সেন্টেন্সটাতে খেয়াল করে, এখানে আর প্লুরাল আর প্লুরাল, তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম আমরা। আমাদের কাছে আছে কি? হ্যাজ বিন এবং ওয়াজ। তাহলে এবার হ্যাজ বিন ইনফর্মড নাকি ওয়াজ ইনফর্মড বলুন? ওয়াজ হবে। ওয়াজ হ্যাজ বিন দিলে সমস্যা কোথায়? তার লাস্ট নাইট শব্দটার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এইজন্য। এক্স্যাক্টলি, গুড। যারা শুনছেন সকলেই শুনছেন, এখানে লাস্ট নাইট আছে। এরকম অতীতের স্পেসিফিক সময় যখন কোনো বাক্যে থাকে তখন সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য আমরা এখানে হ্যাজ বিন নেই নাই, আমরা নিলাম কাকে? ওয়াজ কে। এন্ড দ্যাটস অল। অনুরূপভাবে ইচ নাম্বার অফ দা লার্জ ফ্যামিলি, এখানেও আমরা হ্যাজ নিব। একই রকম एग्जांपल আগে একটা দেখেছি, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। এবার আসেন 10 নাম্বার, $10 ড্যাশ। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম অ্যামাউন্ট অফ টাইম, মানি এন্ড ডিসটেন্স। অ্যামাউন্ট অফ টাইম, মানি এন্ড ডিসটেন্স, এরপরে ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এবার দেখেন, এখানে এই কোশ্চেনটা সলভ করা খুব সহজ। এখানে দুইটা প্রশ্ন, $10,000 আর $10, যেভাবে হুক টাকার পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এখানে এই ধরনের প্রশ্ন যখন আপনি দেখবেন, এই প্রশ্নের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আর প্লুরাল, আর অন প্লুরাল। নিয়মটা আপনি জানেন, এরপরে সিঙ্গুলার হয় এবং আপনি এখানে ইজ দিয়েছেন। দুইভাবে প্রশ্নটা সলভ করা যায়। একটা হচ্ছে আপনি নিয়মটা জানেন, আর যদি নিয়ম কোনো কারণে আপনার জানা নাই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা প্রশ্নের 4টা অপশনের মধ্যে 3টি প্লুরাল, একটা সিঙ্গুলার অ্যান্সার হবে, অথবা 3টি সিঙ্গুলার একটা প্লুরাল, ওইটা অ্যান্সার হবে। অর্থাৎ যে অপশনটা ভিন্ন ওটা অ্যান্সার হয়। এটা একটা কৌশল এমসিকিউ সলভ করার জন্য, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন ফর ইয়ার্স, তাহলে 40 গজ। তাহলে সময়, দূরত্ব ও টাকার পরিমাণ। তাহলে ইয়ারটা দূরত্ব, সুতরাং ভার্ব সিঙ্গুলার হবে, সহজ। $50,000 একই एग्जांपल। এবার আসেন 13 নাম্বারটা। গত ক্লাসে আমি বলেছিলাম যখন কোনো জিরান ইনফিনিটিভ সাবজেক্ট হয়, ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এবার দেখেন, এখানে নোবেল শব্দটা দেখে আপনি ভার্ব প্লুরাল দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে নোবেল সাবজেক্ট নাকি রিডিং সাবজেক্ট? রিডিং সাবজেক্ট, এক্স্যাক্টলি। তাহলে কথা হলো রিডিং যেহেতু সাবজেক্ট এবং এখানে বাকি 3টি অপশনই প্লুরাল, তাহলে অ্যানসার হবে কি? ইজ। তাহলে এখানে দুইটা কৌশল, একটা হচ্ছে এই ধরনের কোশ্চেন যখন আমরা পাবো, তাহলে দেখতে পাচ্ছি 3টি প্লুরাল, একটা সিঙ্গুলার, ওটা আনডাউটেডলি অ্যানসার। আবারও মনে করিয়ে দিলাম। আর এখানে রিডিং সাবজেক্ট, এজন্য ভার্ব ইজ হবে। অনুরূপভাবে 2য় নাম্বার, এই एग्जांपलটা কিন্তু আমি ডিসকাশনের সময়ে মেনশন করেছিলাম, বাইং ক্লোথস। তাহলে এখানে বাইং সাবজেক্ট নাকি ক্লোথ সাবজেক্ট? বাইং। হ্যাঁ, তাহলে টেলিং লাইস সাবজেক্ট নাকি টেলিং সাবজেক্ট? টেলিং। আচ্ছা, এবার আমাকে একটু কি বলেন, গত ক্লাসে আমি কি বলেছিলাম? ক্লোথস এই শব্দটার পরিচয় কি? অবজেক্ট অফ জিরান, বলেন অবজেক্ট অফ জিরান।
অবজেক্ট অফ জিরান। তাহলে অবজেক্ট অফ জিরান সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ভার্ব হবে কি সিঙ্গুলার। এবং এখানে অপশনগুলো দেখেন এম, তাহলে বাইং ক্লোথস এর সাথে এম হওয়ার কোনো যৌক্তিকতা নাই। আর হবে কি না ইজ হবে, এই নিয়ে কনফিউশন। তাহলে এখানে বলেন বাইং ক্লোথস ড্যাশ অফেন, তাহলে কি হবে? ইজ অফেন নাকি ওয়াজ অফেন নাকি কি হবে? ইজ। তাহলে ইজ এবং ওয়াজ এর মধ্যে কেন আমি ওয়াজ নিব না? স্যার অফেন শব্দটার কারণে প্রেজেন্ট ডিফিনিট টেন্স। এক্স্যাক্টলি, যারা শুনেছেন আমার উত্তর এসে গেছে, সেটা হচ্ছে অফেন আছে। আমরা বলেছিলাম সামটাইমস, রেগুলারলি, অফেন এই টাইপের শব্দ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, এজন্য আমরা ওয়াজ না নিয়ে আমরা ইজ নিলাম। অনুরূপভাবে গত ক্লাসে আরেকটা পয়েন্ট বলা হয়েছিল, ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয় বা সিঙ্গুলার হয় তাহলে টু এর ইজ না আর? ইজ। সহজ এটা, হ্যাঁ। এবার দেখেন এভরি নিয়ে পয়েন্ট পাওয়া গেছে। এভরিবডি, এই যে হ্যাভ আছে আর আছে, তাহলে যেখানে হ্যাভ এবং আর আছে ওই দুইটি অপশন বাদ, কারণ এরা প্লুরাল। এবার আর আছে, বাকি অপশন আছে দুইটা, একটা হচ্ছে হ্যাজ গন আর একটা হচ্ছে হ্যাজ ওয়েন্ট। বলুন কোনটা? স্যার হ্যাজ ওয়েন্ট হবে না, হ্যাজ গন হবে। হ্যাজ গন ফার্স্ট পার্টিসিপল হবে। হ্যাজ ওয়েন্ট কেন হবে না? স্যার হ্যাজ এর পর তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। গুড। হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আমি অনেক एग्जांपल বুঝালাম, বাকি एग्जांपल গুলো অলমোস্ট সেম। এবার দেখেন 37 নম্বর বিসিএস এর প্রশ্ন, এই যে 20 নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা একটু খেয়াল করেন। এটা 37 বিসিএস এ এসেছিল এবং চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন আছে অল অফ ইট ডিপেন্ড অন ইউ, অল অফ ইট আর ডিপেন্ডিং অন ইউ, all of it depends on you, all of it are depends on you। এখন এই ব্যাপারটা আমি একটু বুঝাই, মনোযোগ দিয়ে শুনবেন। all একটা শব্দ, all, এই all শব্দটা আমরা কয়েকভাবে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি all of the students, all of the students, তাহলে এখানে অল কে আমি অফ দিয়ে ব্যবহার করেছি। আমরা লিখতে পারি অল স্টুডেন্টস লিখতে পারি, আবার আমরা লিখতে পারি অল একা একা। তাহলে এখানে আমি একটা ভার্ব বসাবো, তাহলে অল অফ দ্য স্টুডেন্ট বি, অল স্টুডেন্ট বি। এবার আমি বসাবো অল বি। এখন সবাই কি শুনতে পাচ্ছেন? এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জি স্যার। এটা বিসিএস এর, হ্যাঁ আমি যেভাবে বলছি এটা যেন ক্লিয়ার হয়ে যায় আর যেন কোনো কনফিউশন না থাকে। অল নিয়ে কথা হচ্ছে। প্রথম সেন্টেন্সে অল অফ দ্য স্টুডেন্টস, তাহলে অল এখানে প্রনাউন, কারণ প্রিপোজিশন দিয়ে নাউনকে সংযুক্ত করছে, তাহলে অল এখানে প্রনাউন। আচ্ছা, হ্যাঁ। এবার দেখুন আমি লিখলাম অল অফ দ্য ওয়াটার ড্যাশ লিখলাম এয়ারপোর্ট, অর্থাৎ সকল পানি শুকিয়ে গেছে। এখন কথা হলো প্রথম সেন্টেন্সে অল অফ দ্য স্টুডেন্টস এখানে লিখলাম কি আর অ্যাবসেন্ট। তাহলে এই যে সেন্টেন্সটাতে মনোযোগ লাগবে। প্রথম সেন্টেন্সে এই যে অল অফ দ্য স্টুডেন্টস, এই যে একটা শব্দ লিখেছি স্টুডেন্টস আর একটা শব্দ লিখেছি ওয়ার্ডার, হ্যাঁ। তাহলে এই স্টুডেন্টস যখন কাউন্টেবল নাউন, তাহলে আমরা এখানে বার দিব প্লুরাল, আমরা বার দিব কি প্লুরাল। তাহলে অল অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। কিন্তু যখন আমি অল অফ দ্য ওয়ার্ডার বলবো, তখন এখানে বার হবে ইজ, কি ইজ। অর্থাৎ এই অল যখন অবযুক্ত হয়ে এভাবে কোনো বাক্যে আসবে, তখন অল এই যে অল এর প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে, এই নাউন অনুযায়ী ভার্ব হয়। স্টুডেন্টস আর ওয়াটার ইজ, স্টুডেন্টস আর ওয়াটার ইজ। অথচ সাধারণ ক্ষেত্রে যেমন আমি যদি বলি লিখলাম কি, আমার ট্যাবটা হয়ে গেছে, স্টুডেন্টস অফ দিস কলেজ আর প্ল্যান্টেড। আচ্ছা, মনে করেন আমি লিখলাম পুয়ার। মনোযোগ লাগবে।
দেখেন দিস কলেজ, এই যে দেখেন অল আছে, স্টুডেন্টস আছে, ভার্ব বসিয়েছি স্টুডেন্ট অনুযায়ী। অল আছে, ওয়াটার আছে, ভার্ব বসিয়েছি ওয়াটার অনুযায়ী। স্টুডেন্টস আছে, কলেজ আছে, ভার্ব বসিয়েছি স্টুডেন্ট অনুযায়ী। বুঝতে পারছি? তাহলে এখানে ভার্বটা হলো কি অনুযায়ী? ওই প্রেপোজিশনের আগের শব্দ অনুযায়ী, প্রেপোজিশনের আগের শব্দ অনুযায়ী, পরের শব্দ নয় সাধারণ ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে কিন্তু অল এর ক্ষেত্রে আমরা বসিয়েছি পরেরটা। এবার আসেন, অল যখন সরাসরি এভাবে আসবে, যেমন অল স্টুডেন্টস আর, আবার লিখলাম অল ওয়াটার ইজ, এভাবে হবে ইজ। হ্যাঁ, কিন্তু অল যখন একা আসবে, অল যখন, আবার আমি এখানে লেখাগুলো আছে যা শুনে নিবেন, তাহলে কিন্তু অল যখন একা আসবে, যেমন আমি লিখলাম অল আর গুড, আমি লিখলাম অল ইজ ওয়েল। মনোযোগ দিয়ে শুনবেন, বইতে এভাবে ব্যাখ্যা পান কিনা জানি না। দেখেন অল এর আমি তিনটে ব্যবহার দেখালাম। ব্যবহার 1 এর মধ্যে আমি দেখিয়েছি অল সাধারণ নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে। দ্বিতীয় জায়গায় দেখালাম অল কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের সাথে সরাসরি প্রিপোজিশন ছাড়া। তৃতীয় জায়গায় আমি দেখাচ্ছি অল আর গুড, আবার আমি লিখেছি অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল, আপনারা 3 ইডিয়ট মুভি ওখানে অল ইজ ওয়েল এই স্লোগান অনেকবার শুনছেন, অল ইজ ওয়েল। এখন অল যখন এভাবে একা আসবে তখন আর হবে কিনা ইজ হবে, এই ব্যাপারটা ডিপেন্ড করবে অল কাকে বোঝাচ্ছে। অল কাকে বোঝাচ্ছে? অল একটা প্রনাউন, এই অল ভার্বের সরাসরি, এই ইজ ভার্বের আর ভার্বের সরাসরি যখন সাবজেক্ট হয়েছে তাহলে সে প্রনাউন হিসেবে আসছে। প্রনাউন হিসেবে যখন আসে, ওই অল শব্দটা যেদিকে ইঙ্গিত করবে ওই ইঙ্গিত করা শব্দটা অনুযায়ী এই ভার্বটা হবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই জন্য অল আর গুড, অল আর, মনে করেন অল আর সোল্ড, সবকিছু বিক্রি হয়ে গেছে। কিন্তু যখন আমি অল ইজ ওয়েল, এটা একটা প্রার্থনা, তাহলে অল ইজ, যেমন সবকিছু শুকিয়ে গেছে, তাহলে আমি যদি বলি অল ইজ, আবারও লিখলাম কি ভ্যাপোর্ড, তাহলে এখানে এই ভ্যাপোর্ড শুকিয়ে যাওয়ার জিনিসটা অবশ্যই তরল পদার্থ, আনকাউন্টেবল নাউন, এই জন্য আমি লিখলাম অল ইজ ভ্যাপোর্ড। কিন্তু বই সবগুলো বিক্রি হয়ে গেছে, তাহলে আমি লিখবো অল আর সোল্ড। ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই যে অল যখন একা একা বসে তখন তার যে বিহেভিয়ার, এটা আপনি মাথায় রাখবেন। বুঝতে পারছি? স্যার অল ইজ ওয়েল, এর এটার মিনিং কি হবে বললেন? তোমার মঙ্গল হোক, এটা একটা প্রার্থনা, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এই অল এর ব্যবহারটা আমি লিখে দেখালাম একটা কোশ্চেন করতে গিয়ে। এখন আমরা পরেরটা দেখি। তাহলে দেখেন এডুকেটিং অল পিপল, এখানেও আমরা পেয়েছি একটা জিরান্ড সাবজেক্ট। এডুকেটিং শব্দটা জিরান্ড সাবজেক্ট, জিরান্ড যেহেতু সাবজেক্ট সুতরাং ভার্বটা হবে কি সিঙ্গুলার। হ্যাঁ, তারপরে গত ক্লাস আমি দেখিয়েছিলাম মেনি আই স্টুডেন্ট। দেখেন এই আ সব, এইখানে আ যে আর্টিকেলটা আছে এটা কি মেনির আগে আসছে না পরে আসছে? পরে। পরে আসলে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, বলেন। পরে আসলে মেনি আ হলে প্লুরাল, আ মেনি হলে কি সিঙ্গুলার? আ মেনি হলে সিঙ্গুলার। দেখেন আ মেনি ইকুয়াল টু প্লুরাল, কিন্তু মেনি আ বুক, তাহলে ইজ হবে। তাহলে মেনি আ, এখন দেখেন এই যে রিমেম্বার, ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু জটিলতা আছে, কনফিউশন সৃষ্টি হয় এমন জায়গা। তাহলে আ যখন মেনির আগে আসে তখন ভার্ব হবে প্লুরাল, কিন্তু আ যখন মেনির পরে যায় তখন ভার্ব হবে কি সিঙ্গুলার। দেখালাম, রিমেম্বার দিস ওয়ান। সুতরাং এখানে ভার্ব হবে ফেলস। ফেলস হচ্ছে সিঙ্গুলার, কারণ ভার্ব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই তার সাথে কি হয়? এস হয়। হ্যাঁ, ওয়ান অফ দ্য ক্রুশাল এটা পড়েছি। তারপরে দা বিগ রুম, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পুরো জিনিসটা কি একটা জিনিস বোঝাচ্ছে না? বলেন, পুরো ফ্রেজটা একটা দেশকে বোঝাচ্ছে, একটা দেশের নাম বোঝাচ্ছে। সুতরাং ভার্ব হবে কি ইজ। যেমন দেখেন এই যে এই एग्जांपलটা আমি আপনাকে গত ক্লাসে দেখিয়েছিলাম, আরাবিয়ান নাইটস, ইজ না আর? ইজ। আচ্ছা, পরীক্ষা আসছে এবং অনেক পরীক্ষা আসছে, জাস্ট আমি বিসিএস শব্দটা রেখেছি, বাকি জিনিসগুলো ডিলিট করে দিয়েছি, কিন্তু এটা প্রচুর পরীক্ষা এসেছে। আচ্ছা, মেনি আ ফ্লাওয়ার, দেখছেন আবারও আসছে। হ্যাঁ, এভাবেই আমরা প্লুরাল গুলোকে সলভ করলাম। এখন দেখেন
এখন দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেটা গত ক্লাসের সাথে যাই মনে হবে, কিন্তু গত ক্লাসে এই ডিসকাশনটা আমি করি নাই, এই কারণ এটা আজকের ক্লাসের আলোচনা। আচ্ছা, তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, 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 এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা একটু পরে সলভ করছি। এটা আমি এখানে আবার ফিরে আসব। আমরা লাস্ট প্রশ্নটা একটু দেখে নিই। তাহলে দা নাম্বার অফ থাকলে ভার্ব কি হয় বলুন? সিঙ্গুলার হয়। তাহলে দা নাম্বার অফ উপরে ওয়াজ হবে। এখানে এখন এখানে একটা ওয়াজ আছে, এখানে একটা ওয়াজ আছে, বলেন the number of people was, the number of people was। এখন দেখেন the number of people was very high, the number of people was very, এখানে বানান মানে অর্থাৎ একই জিনিস দুইবার এসে গেছে, অর্থাৎ এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। গেল। এবার আসুন কোন কোন জায়গাতে ভার্ব সব সময় প্লুরাল হয় তা নিয়ে ডিসকাশন শুরু করা যাক। এটা আজকের ক্লাসের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কারো কোনো কনফিউশন থাকলে আরেকবার প্রশ্ন করতে পারেন, আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি। কনফিউশন আছে? স্যার অলের নিয়মটা একটু আবার বললে ভালো হয়। ভিডিওটা টেনে শুনে নেবেন এবং লেখাগুলো তো আপনাকে নোটটা দিব, ঠিক আছে? জি স্যার। তারপর আর কারো কোনো কনফিউশন? আচ্ছা, এবার আমরা দেখব যেখানে ভার্ব অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। এবার আমি লিখলাম কি ভার্ব অলওয়েজ প্লুরাল, যে জায়গাগুলোতে ভার্ব অলওয়েজ প্লুরাল হয়। এখান থেকে এক নাম্বার পয়েন্টটা হলো, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন ভার্বের সাবজেক্ট যখন প্লুরাল আসবে, সেটা নাউন হোক অথবা প্রনাউন হোক। তাহলে যেমন আমি যদি বলি এখানে এই যে ডিসকাশনের মধ্যে আমি ওটা ডিলিট করে দিয়েছি, এই যে উপরে ডিসকাশনটা রেখেছি, দেখেন প্লুরাল নাউন অর প্রনাউন, কোন নাউন অথবা প্রনাউন যদি কি হয়, প্লুরাল নাউন প্রনাউন যদি সাবজেক্ট হয়, তখন ভার্ব আমরা কি করব, প্লুরাল লাগবে। যেমন বার্ডস ফ্লাই, দে আর, পিপল ওয়ান্ট, এভাবে আমরা করলাম। এটা খুব একটা সিম্পল পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। এখন যে পয়েন্টটা আলোচনা করব, এই পয়েন্টটা ব্যাপারটা। এখন দেখেন এখানে কিছু জিনিস আপনার পরিচিত মনে হবে, কিন্তু কিছু জিনিস কনফিউজিং, এবং একটু কনফিউজিং জায়গাগুলো ক্লিয়ার করি, এবং আমি 2 নাম্বার পয়েন্ট আসি। মনে করুন কোন একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট পজিশনে যদি একাধিক শব্দ এন্ড দ্বারা যুক্ত হয়ে আসে, এটা জানা থাকলেও চুপচাপ শুনেন কি বলতে চাচ্ছি। এন্ড দ্বারা যুক্ত হয়ে যখন দুটি শব্দ সাবজেক্ট হিসাবে আসবে, তখন ভার্ব কি হবে, প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বেসিক থিওরি দ্বিতীয় নাম্বারের জন্য। যেমন আমি বললাম, মনে করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, নাকি আর মাই ফেভারিট সাবজেক্ট? বলেন। আর মাই ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এখানে আর হবে, ব্যাপারটা সিম্পল ছিল, এটা আমাদের বেসিক কথা, এটা কেমন তেমন কিছু বোঝানোর নাই। কিন্তু এখানে আমি 3টে স্টেপ বলবো, আর 2টি স্টেপ খুব ইম্পর্টেন্ট। দেখেন, তাহলে আমরা একটা স্টেপ বলেছিলাম কি, এন্ড দ্বারা দুটি শব্দ যুক্ত হয়ে যখন কোনো ভার্বের সাবজেক্ট হবে, তখন ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। এখন যদি এন্ড দ্বারা এই যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, এই যে জায়গাটা, এটা যদি এন্ড দ্বারা যুক্ত যে দুটি নাউন আসছে, এই দুটি নাউন দ্বারা যদি একটি জিনিস বোঝায়, তখন ভার্ব আবার কি হবে, সিঙ্গুলার হবে। বাট যেমন আমি যদি বলি টু and টু মেক্স, নাকি মেক্স 4, বলে মেক্স, তাহলে এটাকে সিঙ্গুলার ধরে ভার্বকে তার পাশে সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ভার্ব কি করলাম, ভার্বকে সিঙ্গুলার ফর্ম বসালাম। কেউ যদি না বুঝেন, এই যে মেক্স এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার হলে এস হয়। আচ্ছা স্যার, আমার ডিপার্টমেন্টের নামটা লেখেন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ইজ। আচ্ছা, হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম যখন হবে, তখন ইজ হবে, কারণ এটা পুরোটা মিলে একটা শব্দ, মানে একটা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে পুরো ফ্রেজটা। আচ্ছা, আরো एग्जांपल শুনেন, 2 and 2 makes 4, ঠিক না? আচ্ছা, যেমন আমি লিখলাম স্লো এন্ড স্টেডি উইন্স দা রেস,
আচ্ছা, তাহলে দেখেন স্লো এন্ড স্টেডি দুটি শব্দ একসাথে সাবজেক্ট হয়েছে, কিন্তু আমরা ভার্ব লিখেছি কি সিঙ্গুলার। আচ্ছা, আরো কথা আছে, যেমন এটা পরীক্ষা আসছে 37 দেখেন 37 নম্বর আছে টাইম এন্ড টাইপ ওয়েট ফর নান। এখন কথা হলো এখানে ওয়েটস না লিখে আমরা ওয়েট কেন লিখছি, এটার ক্ষেত্রে মাথায় রাখবেন এটা একটা প্রোভার্ব, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এখানে এই দুটি শব্দ একসাথে আসা সত্ত্বেও এখানে ওয়েটস না হয়ে ওয়েট রাখছি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার দেখেন আমরা যেমন এই যে আমরা লিখি ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট, লিখলাম কি ব্রেকফাস্ট। তাহলে এখানে আমরা ইজ লিখেছি না আর লিখেছি ইজ লিখেছি, কারণ হচ্ছে ব্রেড এন্ড বাটার এই যে দুইটা শব্দ সাবজেক্ট হয়েছে, এবং এই দুইটা শব্দ সাবজেক্ট হয়ে একটি জিনিস বোঝাচ্ছে, রুটি এবং মাখন একসাথে মিলিয়ে যখন আমরা একটি নাস্তা বানিয়ে খাই তখনই আমরা এইভাবে বলি। কিন্তু যখন আপনি ব্যাপারটা এভাবে বলবেন, আপনি যদি বলেন ব্রেড এন্ড বাটার ওয়ার বট ইয়েস্টারডে, তাহলে দোকান থেকে ক্রয় করার বিষয় যখন আসছে, এই দুটি জিনিস কিন্তু তখন একটি জিনিস বোঝাচ্ছে না, কারণ তখন রুটির প্যাকেটে এবং মাখনের বটলের মধ্যে থাকবে আলাদা। যেমন আরো ক্লিয়ার করে বোঝাই, আমি লিখলাম অয়েল এন্ড ওয়াটার ডোন্ট মিক্স, ঠিক আছে? তাহলে এখানে ডাজন্ট লিখি নাই, ডোন্ট লিখেছি কেন? কারণ তেল এবং পানি মিশে একাকার হয়ে যায় না। এই যে ব্যাপারগুলো, এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ এক কথায় স্ট্রাকচারটা কি, যখন এন্ড দ্বারা যুক্ত দুটি শব্দ সাবজেক্ট হিসাবে আসবে তখন বার প্লুরাল হয়, কিন্তু দুটি জিনিস দিয়ে যদি একই সত্তা বোঝায় তখন বার কি হয়, সিঙ্গুলার হয়। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, মানে এখানে দ্বিতীয় নাম্বারের পয়েন্ট এ। এবার আসেন বি। মনে করুন আপনার কাছে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন একটি ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে, এবং এখানে যে নাউনটা আছে তার সাথে একটা দি আছে, এখানে যে নাউনটা আছে তার সাথে একটা দি আছে। মনে রাখবেন একই নাউনের আগে কখনো দুইবার ডিটারমিনার বসবে না, তার মানে এন্ড এর আগে যখন দি পরেও দি থাকা মানে ব্যক্তি একজন নয়, নিশ্চয়ই দুইজন। আমি এক্সাম্পল একেবারে পুরাতন আগে থেকে পড়া জানাশোনা এক্সাম্পল দিচ্ছি যেন গ্রামারটা সহজে রিভাইজ হয়। তাহলে আমি লিখলাম কি দা হেডমাস্টার এন্ড দা চেয়ারম্যান আর প্রেজেন্ট টুডে। তাহলে এখন কথা হলো এখানে মানুষ কয়জন, একজন নাকি দুইজন? কারণ হচ্ছে একই ব্যক্তির আগে দুইবার দি বসবে না, তাহলে এখানে ব্যক্তি কয়জন, দুইজন। কিন্তু যদি আমি ব্যাপারটা এভাবে বলতাম দা হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, তাহলে তখন হতো কি ইজ প্রেজেন্ট টুডে, তাহলে এখানে ইজ হতো, এখানে আমি ইজ লিখেছি কারণ এখানে এই পুরোটা এই দুইটা পরিচয় একজন ব্যক্তির, কারণ এখানে দিয়ে আছে একবার, এই জন্য বার হলো কি ইজ। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট, এটা সহজ কারণ এটা কম্পারেটিভলি সহজে বোঝা যায়। এবার আসেন সি নাম্বার, এটা একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে শুনুন। এন্ড, তাহলে এন্ড এর আগে একটা শব্দ, পরে এখানে এসে আমরা বসাবো কি ভার্ব। আচ্ছা, এখন দেখেন এন্ড এর আগে ইচ অথবা এভরি আছে, তারপরে এখানে এন্ড, এখানেও আছে ইচ অথবা এভরি, এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমি লিখলাম ইচ মেল স্টুডেন্ট এন্ড ইচ ফিমেল স্টুডেন্ট, তাহলে ভার্ব লিখলাম কি ইজ। এটা একটু কঠিন আছে, দেখেন ইচ মেল স্টুডেন্ট এটা একটা অংশ, এটা একটা পোরশন, আবার ইচ ফিমেল স্টুডেন্ট এটা একটা পোরশন। পুরো অংশটার পরে আমরা ভার্ব বসিয়েছি কি ইজ। তাহলে এন্ড এর আগে ইচ অথবা এভরি আছে, যেমন এখানে ইচ এর জায়গায় আপনি লিখতে পারেন এভরি মেল স্টুডেন্ট, অথবা এখানে লিখলাম কি এভরি ফিমেল স্টুডেন্ট। অর্থাৎ ইচ অথবা এভরি এভাবে থাকলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। আচ্ছা, এখন কথা হলো মনোযোগ দিয়ে শুনেন, এই যে এন্ড শব্দটার এখানে একটা এন্ড ছিল,
এন্ড শব্দটার আগে দি আছে, পরেও দি আছে, বার বসিয়েছিলাম প্লুরাল, বার বসিয়েছিলাম প্লুরাল। এবার তার উল্টা, এন্ড শব্দটার আগে ইচ আছে, পরেও ইচ আছে, বার হচ্ছে সিঙ্গুলার। জাস্ট এন্ড শব্দটার উল্টা, সহজে মনে রাখবার জন্য বললাম। এবার আসুন আরেকটা ব্যাপার, তাহলে দুই দিকে দি থাকলে বার প্লুরাল হয়, একদিকে দি থাকলে বার সিঙ্গুলার হয়, আমরা মুখস্থ আমরা জানি। কিন্তু দুই দিকে ইচ থাকলে বার সিঙ্গুলার হয়, কিন্তু একদিকে ইচ থাকলে কি হবে, এই হচ্ছে কথা। তাহলে আমি লিখলাম এভরি স্টুডেন্ট এন্ড টিচার। এরপরে কি হবে, এই জায়গাটা কঠিন। দেখেন এখানে আমি জাস্ট এভরি লিখলাম, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে মাঝখানে যদি এন্ড থাকে, এন্ড শব্দটার আগে ইচ অথবা এভরি, পরে ইচ অথবা এভরি। কিন্তু যখন আপনি একদিকে আছে এন্ড শব্দটার আগে, এন্ড শব্দটার আগে আমরা লিখলাম এভরি, পরে কিছু নাই, এভাবে ইচ শব্দটা আসবে না, এই জন্য এই জায়গায় আমি ইচ শব্দটা আনি নাই। তাহলে এখানে হবে এভরি স্টুডেন্ট এন্ড টিচার। তাহলে এখানে ইজ হবে কিনা আর হবে, এখানে ইজ বসানো যায়, আরও বসানো যায়। এবার কথা হলো ইজ কখন বসবে আর কখন বসবে। যদি আমি লিখি এভরি স্টুডেন্ট এন্ড টিচার ইজ, কিন্তু যদি আমি লিখি এভরি স্টুডেন্ট এন্ড টিচার্স, তখন হবে আর। তার মানে কি হলো, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই যে ভার্বের পাশে যে শব্দটা আছে টিচার, এই টিচার শব্দটার সিঙ্গুলার, ইজ বসালাম। এই যে ভার্বের পাশে যে শব্দটা আছে টিচার্স প্লুরাল, এই জন্য আমরা লিখলাম ভার্ব প্লুরাল, এন্ড দ্যাটস অল, এন্ড দ্যাটস দ্য স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার তার মানে সেকেন্ড নাউন অনুযায়ী আমরা কি ভার্বটা সিলেক্ট করব? সিলেক্ট করব, হ্যাঁ এক্স্যাক্টলি। অর্থাৎ এই যে দি ক্ষেত্রে দুই দিকে দি থাকলে বার প্লুরাল, একদিকে দি থাকলে বার সিঙ্গুলার, এরকম প্লেন এই কথাটা নয়, এই কথাটা ডিফারেন্ট। এই কথাটার মধ্যে খেয়াল রাখতে হবে, দুই দিকে যদি ইচ অথবা এভরি থাকে তাহলে আমরা ভার্বকে লিখেছি কি সিঙ্গুলার, কিন্তু একদিকে আছে আর একদিকে নাই, ওই অবস্থায় জাস্ট ভার্বের পাশের শব্দটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় প্লুরাল, এন্ড দ্যাটস দ্য স্ট্রাকচার। বুঝতে পারছি? তাহলে আমি এ বি সি তিনটা পয়েন্ট বললাম দ্বিতীয় নাম্বারের জন্য। এবার আসুন ভার্ব যে অলওয়েজ প্লুরাল হয় তার জন্য এখন আমরা আলোচনা করব পয়েন্ট 3। যখন আপনি দেখবেন আমাদের কাছে কিছু নাউন আছে, যে নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল। আর্মি, মনে করেন আমি লিখলাম কি পাবলিক, আমি লিখলাম পিপল, এই সমস্ত শব্দগুলোর সাথে দেখেন কোনো এস নাই, কিন্তু এই শব্দগুলো অর্থগতভাবে প্লুরাল। যেমন আমি লিখলাম মব, আমি লিখলাম পিজান্ট্রি, আমি লিখলাম টেনেন্ট। টেনেন্ট মানে ভাড়াটিয়া, পিজান্ট্রি মানে কৃষক সম্প্রদায়, মব মানে জনতা, উত্তেজিত জনতা, পিপল, পাবলিক, আর্মি, পুলিশ, এদেরকে আপনারা চিনেন। এখন এই শব্দগুলো যখন সাবজেক্ট হয় বার কি হয়, অলওয়েজ প্লুরাল হয়। তাহলে পুলিশ ইজ না আর, আর তাহলে পিপল ইজ না আর, পিপল আর। এই হচ্ছে কথা। এখানে বোঝানোর মতো কঠিন কিছু না থাকলেও এই জায়গাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিমেম্বার। অর্থাৎ এই শব্দগুলো, যে সকল শব্দ দেখতে আক্ষরিকভাবে সিঙ্গুলার কিন্তু অর্থগতভাবে প্লুরাল, তাদের পরে ভার্ব অলওয়েজ কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে, এই গেল। স্যার হ্যাঁ, পুলিশের আগে যদি আমি দি বসাই তখন এটা আমি লম্বা করতে চাই না কথা। তখন একটা পুলিশ সদস্য বোঝাবে, যখন মনে করেন পুলিশের আগে দি বসিয়েছেন অথবা আ বসিয়েছেন, কথা বুঝছেন, তখন ভার্ব সিঙ্গুলার হবে, কারণ আ পুলিশ মানে হচ্ছে আ পুলিশ অফিসার। বুঝতে পারছি? আ পুলিশ বলা মানে হচ্ছে আপনি বুঝতে চাচ্ছেন আ পুলিশ অফিসার, হ্যাঁ, এই জন্য আ পুলিশ অফিসার ইজ হবে। অনুরূপভাবে দা পুলিশ দিয়ে যখন বুঝাচ্ছেন, তখন স্পেসিফিক একজন পুলিশকে আপনি মেনশন করছেন, তখন ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, হ্যাঁ, ওটা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে পুলিশের পরে ভার্ব প্লুরাল হবে ওটা, এই জন্য আমি কথা স্কিপ করে গেছিলাম।
কথা বুঝতে পারছি? পরীক্ষায় আসবে, আবার জি স্যার। পরীক্ষায় আসবে এই শব্দগুলো অলওয়েজ দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল, এদের পরে বার প্লুরাল হয়, এই ব্যাপারটা পরীক্ষায় আসবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 4 নাম্বার, আমি এখনই আপনাকে প্রিভিয়াস কোশ্চেন দেখাচ্ছি, তো আপনি দেখবেন কিভাবে প্রশ্নগুলো আসছে। এবার আসুন আমরা, আমাদের কাছে এই একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে মনে করেন আমি লিখলাম পুয়ার, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি মনে করেন লিখলাম এলিট, অ্যাডজেক্টিভ। আমি লিখলাম সুইট, মিষ্টি, অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলোর সাথে যখন আপনি দি বসাবেন, আমি লিখলাম দা পুয়ার, আমি লিখলাম দা এলিট, আমি লিখলাম দা সুইট, এই যে শব্দগুলো, অর্থাৎ এই যে কোন অ্যাডজেক্টিভের সাথে যখন আপনি দি বসাবেন, এভাবে কোন অ্যাডজেক্টিভের সাথে যখন এভাবে দি চলে আসবে, তখন অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটা হয়ে যায় কমন নাউন এবং এরপরে ভার্ব প্লুরাল হয়। যেমন দা পুয়ার আর নট, আমরা বলি অলওয়েজ হ্যাপি, আমি পুয়ার লিখে আনহ্যাপি লিখি, গরিব হলেই মানুষ অসুখী হয় না, ঠিক আছে? তাহলে এবার বলেন দা এলিট ডোন্ট নাকি ডাজন্ট, বলেন। ডোন্ট। হ্যাঁ, ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিজারি অফ পুয়ার পিপল। তাহলে কথা, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কখন হয় দা যোগ করলে? এটা অন্য নাউনের ক্ষেত্রে, এটা আমি জাস্ট ট্রান্সফরমেশন অফ নাউন আলোচনা করার সময় বলবো, এখানে কথার মধ্যে কমপ্লেক্সিটি না আনি, ইচ্ছে করে না বলি। তাহলে বলেন, আবারও বলেন। তাহলে অ্যাডজেক্টিভ গুলোর সাথে যখন দি বসায় তখন তারা কমন নাউন হয় এবং তারা এর উপরে ভার্ব কি হয়? প্লুরাল হয়। অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আচ্ছা, এবার আসুন এই পয়েন্টে প্লুরাল হওয়ার যে জায়গাগুলো, তার মধ্যে এই আরেকটা পয়েন্ট আছে মাত্র, আমি জাস্ট ওটা বলেই আমরা এরপরের পার্টে চলে যেতে পারবো। এই পয়েন্টটা হচ্ছে মোর দেন দিয়ে, এটা ছিল 4 নাম্বার পয়েন্ট। এবার নাম্বার 5, নাম্বার 5 হলো দেখেন মোর দেন টু। মনে রাখবেন ইংরেজিতে যতক্ষণ পর্যন্ত টু হয় নাই ততক্ষণ পর্যন্ত সিঙ্গুলার, 1.99 তবু সিঙ্গুলার হবে, কিন্তু মানে 1.5 তাহলে সিঙ্গুলার না প্লুরাল? রেসপন্স দেন। সিঙ্গুলার। সিঙ্গুলার, কারণ যতক্ষণ 2 হয় নাই ততক্ষণ ইংরেজিতে কি হয়? সিঙ্গুলার। হ্যাঁ, কিন্তু যখন 2 হবে তখন, অর্থাৎ পরিপূর্ণ 2 যখন আমরা পাবো তখন ভার্ব কি হবে? প্লুরাল। হ্যাঁ, এই জন্য মোর দেন টু ইজ না আর রিমেম্বার। এবার আমরা কিছু প্রশ্ন দেখি যে এই কিভাবে আসছে। দেখেন 2 নাম্বার প্রশ্নটা দেখেন, 2 and 2 makes 4। makes 4, কারণ 2 এবং 2 মিলে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ and দ্বারা যুক্ত দুটি শব্দ যদি একটি জিনিসকে বোঝায় তখন ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এই জন্য আমরা মেক্স বসালাম। এবার আসেন দা পুলিশ, দেখেন পরীক্ষা আসছে, এখানে দা পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, এখানে যেহেতু বাক্যটাতে পুলিশ দিয়ে, দেখেন দা পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে, এখানে পুলিশ একজন পুলিশকে বলা হয়েছে, ব্যাপারটা স্পেসিফিক করা হয় নাই বাক্যের মধ্যে। এই জন্য আমরা বলেছি পুলিশ যখন আসবে তখন আমরা প্লুরাল করব, ওই সাধারণ নিয়মে আমরা এটাকে ওয়ার দিয়ে অ্যানসার করব, দা পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। সহজ। মেইনলি স্টুডেন্ট, এটা ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখেন হোয়াট ডাজ দ্য ফলোইং সেন্টেন্স মিন, এই সেন্টেন্সটা দেখেন, সেন্টেন্সটা হচ্ছে দে হ্যাভ ইয়েট টু মেক আ ডিসিশন। কি হবে বলেন? দে হ্যাভ ইয়েট টু মেক আ ডিসিশন। কে পারবেন বাংলা বলেন? তারা এখনো ডিসিশন নিতে পারেনি বা নেয়নি। এক্স্যাক্টলি, তারা এখনো সিদ্ধান্তে আসতে পারেনি। এই ব্যাপারটা আমি একটু, যারা রেসপন্স করতে পারে নাই তাদের জন্য একটু বুঝিয়ে বলি। এটা একটা ইয়েটের ব্যবহারটা দেখেন, আমি যদি লিখি দে হ্যাভ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, আবার লিখলাম দে হ্যাভ ইয়েট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, শেষ। দুটি সেন্টেন্স লিখেছি, দেখেন
একটা হচ্ছে দে হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, দে হ্যাভ নট, এখানে নট আছে, বাক্যের শেষে বসাচ্ছে ইয়েট, ইয়েট, আবার এখানে ইয়েট বসিয়েছি বাক্যের মাঝখানে। এই যে দুটি বাক্য, এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু সেম। দে হ্যাভ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, তারা এখনো তাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেনি। দে হ্যাভ ইয়েট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, তারা এখনো তাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি। কথা বুঝতে পারছি? ইয়েট যখন এভাবে মাঝখানে আসে তখন এরপরে এই যে ইয়েট টু কমপ্লিট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অন্যভাবে আসে। টু কমপ্লিট এটা ইনফিনিটিভ বসবে। আর প্রথম সেন্টেন্স ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েট সেন্টেন্সের শেষে বসেছে এবং মাঝখানে নট আছে। এই জায়গাগুলো খেয়াল রাখবেন, এটা টেন্সের আলোচনার সময় আমি বলেছিলাম, অনেকেই ওই ক্লাস পান নাই বলে কথাটা রিমাইন্ড করিয়ে দিলাম। এখন আসুন, দে হ্যাভ ইয়েট টু মেক আ ডিসিশন, এই সেন্টেন্সের মধ্যে তাহলে দে অপশনে দেখেন দে হ্যাভ মেড আ ডিসিশন, তারা একটা ডিসিশন নিয়েছে, এই অপশন হবে না। অপশন 2 দেখেন দে আর অলরেডি টু মেক আ ডিসিশন, তাহলে সেন্টেন্স হচ্ছে না, কারণ এখানেও দে আর রেডি টু মেক এ ডিসিশন, তারা প্রস্তুত, প্রস্তুত জাতীয় কোনো অর্থ এখানে নেই। সুতরাং অ্যান্সার হবে কি দে হ্যাভ নট মেড আ ডিসিশন, তারা এখনো আসলে সিদ্ধান্ত নেয় নাই। সুতরাং অ্যান্সার হবে কি সি। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? স্যার ইয়েট কি নেগেটিভ করতে পারবে? ইয়েট হবে না লাস্টে? বুঝে নেই, প্রশ্ন বুঝে নেই, কোশ্চেন আবার স্যার বলুন। ইয়েট, স্যার ইয়েট কি নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয় কিনা? হ্যাঁ, ইয়েট নেগেটিভ হিসাবে ব্যবহার হয়, মনোযোগ দিয়ে শুনেন, ইয়েট নেগেটিভ হিসেবেই ব্যবহার হয়। প্রথম সেন্টেন্সে ইয়েটের নেগেটিভিটিকে সাপোর্ট দেওয়ার জন্য নট লাগবে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে সে নিজেই নেতিবাচক অর্থ দিবে। দুটি সেন্টেন্সের অর্থ হচ্ছে তারা এখনো অ্যাসাইনমেন্ট শেষ করে নাই, এটার অর্থ। তাহলে প্রথম সেন্টেন্সে নট আছে, এই জন্য করেন নাই অর্থটা আসছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কি কোনো নট আছে বলেন? দ্বিতীয় সেন্টেন্সে নট, নো, নেভার, নাথিং এরকম কোনো শব্দ আছে? নেই। তার মানে তারা এখনো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে নাই, এই কথাটা আমরা কোত্থেকে তুললাম? ইয়েট থেকে। বুঝতে পারছি? হ্যাঁ, এবং এই জন্যই তো এটা পরীক্ষা আসছে, দে হ্যাভ ইয়েট টু মেক আ ডিসিশন, এটার অর্থ কি হবে? হ্যাঁ, এটা পাসপোর্টের আইডি পরীক্ষা এসেছিল। এই জন্য এখানে একই রকম প্রশ্ন আছে বলে আমি জাস্ট এখানে আর দেখাচ্ছি না। এই যে এই প্রশ্নটা দেখেন, সুইট, তাহলে দেখেন সুইট প্রশ্নটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স দেন। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন অনেকেই লাস্টে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিয়ে রাখছে, এতগুলো মানুষ হচ্ছে, খেয়াল করে নিন। 38 জন, একটু অপেক্ষা করেন, ওরা একটু জয়েন করে নিক। 38-40 জন মানুষ ওয়েটিং আছে। আচ্ছা, তাহলে বলুন তো এখানে সুইট, তাহলে আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে কে বসে? বলুন, সাবজেক্ট পজিশনে কে বসে? নাউন বসে। নাউন বসে। হ্যাঁ, কিন্তু এখানে সুইট শব্দটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ যখন এভাবে নাউন হিসেবে আসে, একটু আগেই দেখিয়েছিলাম, তখন সে কি হয়? প্লুরাল হয়। তখন সে কি হয়? প্লুরাল হয়। হ্যাঁ, তাহলে এটা পরীক্ষায় কিন্তু আসছে, এটা যেমন এটা বিসিএস এর প্রশ্ন, আমি বিসিএস ওই যে শালটা রিমুভ করে দিলাম। তাহলে সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট ইজ দা না সুইট আর দা? আর। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেছি যখন কি হবে সেন্টেন্সে এই কোনো অ্যাডজেক্টিভ যখন এভাবে সাবজেক্ট হিসেবে আসে তখন এরপরে ভার্ব প্লুরাল হয়। অনুরূপভাবে দ্বিতীয় এক্সাম্পলটা দেখেন, লাউড, লাউড, তাহলে লাউড শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? বলেন অ্যাডজেক্টিভ। লাউড শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এখানে সাবজেক্ট পজিশন আসছে, তার মানে সে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এইজন্য সুইট এর পরে যেমন আর হবে এবং এখানে লাউডের পরেও কি হবে? প্লুরাল হবে। এবার বলেন অ্যানসার কি হবে? লাউড ওয়াজ দ্য ক্রাইস অফ ভিকটিমস, তাহলে এখানে বলেন, আমি একটু করে বুঝাই যারা একটু দুর্বল আছে তাদের জিনিসটা মনে থাকার জন্য। এখানে সেন্টেন্সটা এরকম ছিল, দেখেন, দা ক্রাইস, ক্রাইস মানে কান্না, ক্রাইকে প্লুরাল করা হয়েছে এখানে, দ্য ক্রাইস অফ দ্য ভিকটিমস, দেখেন, ওয়ার লাউড, দ্য ক্রাইস অফ দ্য ভিকটিমস ওয়ার লাউড। হ্যাঁ, এখানে মূলত
ক্রাই না ক্রাইস বলেন? ক্রাইস না? তাহলে জি স্যার ক্রাই প্লুরাল শব্দটার প্লুরাল যেহেতু, তাহলে এখানে দেখেন ভিকটিম সাবজেক্ট নাকি ক্রাই সাবজেক্ট? ক্রাইস তাই ক্রাই সাবজেক্ট। তাহলে ক্রাই শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে প্লুরাল প্লুরালের জন্য কি ওয়ার হবে না ওয়াজ হবে? ফায়ার ওয়ার হবে ওয়ার হবে। তাহলে আসলে মূলত সেন্টেন্সটা ছিল দ্য ক্রাইস অফ দ্য ভিকটিমস ওয়ার লাউড। অনুরূপভাবে এই বাক্যটা ছিল, এই যে এখানে সেন্টেন্সটা ছিল দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি আর সুইট। কি ছিল? এরকম ছিল, দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি আর সুইট। এই বাক্যটা ছিল এরকম। এই যে তাহলে এবার বলেন এই সেন্টেন্সে কি অ্যাডভার্সিটি সাবজেক্ট নাকি ইউজেস সাবজেক্ট? ইউজেস তাহলে ইউজেস শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল তাহলে প্লুরাল। তাহলে এটা যেহেতু প্লুরাল সুতরাং ইজ হবে না আর হবে? আর আর হবে। হবে তাহলে সুইটটাকে আগে কেন আনা হয়েছে জানেন? জাস্ট সুইট কথাটার অর্থের উপর জোর প্রদান করার জন্য। আমি বুঝাতে পারছি? আশা করি আর ভুলবেন জি না। স্যার জাস্ট সুইট শব্দটার অর্থের উপর জোর প্রদান করার জন্য সুইট শব্দটাকে এই যে এই এখান থেকে সুইট শব্দটাকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়েছে। এই জন্য এটা পরীক্ষায় আসবার মতো কঠিন একটা জায়গায় পরিণত হয়েছে। রিমেম্বার, মনে রাখবেন। তাহলে আমাদেরকে গ্রামার বইতে যা শেখানো হচ্ছে বা যেভাবে নিয়ম আছে, নিয়মটার বাস্তবতা আপনি বুঝে গেছেন, আপনি জেনে গেছেন। সেন্টেন্সটা হচ্ছে দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি আর সুইট। সুইটটাকে কেন এনেছি বাক্যের শুরুতে? কারণ ওই সুইট শব্দটার অর্থের উপর এমফাসাইজ বা ফোকাস করার জন্য, এমফাসাইজ করার জন্য। এই দুইটা সেন্টেন্স আমরা দেখলাম। এরপরের সেন্টেন্সে আমরা আরো দূরে চলে যাই দ্রুত। এই এক্সারসাইজ শীটগুলো আপনাদেরকে দেয়া হবে। দেখি বলেন দ্য পুয়ার। দ্য পুয়ার। তাহলে দ্য পুয়ার, পুয়ার এই যে এরপর ইজ হবে না আর হবে বলেন? আর আর হবে। এখনই আমি দেখালাম। তাহলে বলেন দ্য পুয়ার সাফার না সাফারস? সাফার কারণ ভার্ব যখন সিঙ্গুলার হয় তখনই তার সাথে কি হয়? এস হয়। তাহলে সাফার এর যুক্ত হয় অ্যানসার হবে সাফার। গেল। তাহলে বিরক্ত লাগবে যারা পারে তাদের, এই জন্য পরে আমি একটু দ্রুত আগাচ্ছি। এই জন্য কারো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, যেহেতু একটু দ্রুত আগানোর চেষ্টা করে যাচ্ছি, পরের পার্টটা যেন শেষ করে দিতে পারে আজকে। হ্যাঁ বলেন। স্লো অ্যান্ড স্টেডি, এটা 36 বিসিএস এর প্রশ্ন। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এবার বলেন উইন না উইন্স? উইন উইন্স। কেন উইন্স হলো? কারণ এটা সিঙ্গুলার অর্থাৎ এন্ড দ্বারা যুক্ত দুটি জিনিস একসাথে, দুটি সত্তা একই জিনিস বোঝাচ্ছে একই জিনিস বোঝাচ্ছে, এই জন্য উইন্স হলো। রিমেম্বার, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি এর চেয়ে কঠিন পরীক্ষায় আসবে না। এবার চলে আসি আমরা পার্ট 3 তে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 3। পার্ট 3 তে আমাদের কাছে মনে রাখবেন আমাদের কাছে সব কিছু শব্দ আছে। দেখেন নট অনলি, দেখেন আগে বলবেন একই জিনিস বোঝাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে নট অনলির সাথে কি বসাবো? নট অলসো, আইদার, তারপরে কি বসাবো? অর, তারপর আমি লিখলাম কি? নাইদার, অর অথবা এখন যদি আপনি দেখেন কোন বাক্যের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পজিশনে এখান থেকে কোনো শব্দ যদি থাকে, এখান থেকে কোনো শব্দ যদি বাক্যের সাবজেক্ট পজিশনে আসে, তখন আপনি এই ভার্বটা বসানোর ক্ষেত্রে কি করবেন? যেমন আমি লিখলাম নট অনলি ফাহিম, তারপরে লিখলাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, আবার লিখলাম নাইদার the students nor their teacher, we লিখলাম neither you nor she। এখন এরপরে আমরা ভার্ব বসাবো। এই এক্ষেত্রে ব্যাপারটা এটা যদিও সহজ, কিন্তু পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ রাখতে। আমি জাস্ট একটু দেখাই। দেখেন এখানে আছে বাট অলসো, এখানে আছে অর, এখানে আছে নট, এখানে আছে শুধু অর। এই যে শব্দগুলো আছে, এরকম অবস্থায় যদি আমরা কোনো সাবজেক্টকে পাই, তাহলে আমরা সব সময়
এই যে বাটলসুর পরে যে শব্দটা আছে, অরের পরে যে শব্দটা আছে, নরের পরে যে শব্দটা আছে, এই শব্দটা অনুযায়ী ভার বসাবো। তাহলে আবার বলুন প্রথম সেন্টেন্সে, নট অনলি ফাহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল আর বসালাম তাহলে দেখেন নাইদার দ্য স্টুডেন্টস নর দেয়ার টিচার্স, টিচার্স লিখি নাই, টিচার তাহলে ইজ, হ্যাঁ তাহলে নাইদার ইউ নর শি বসালাম, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি লিখলাম কি দা প্রিন্সিপাল অর দা টিচার্স। তাহলে এখন দেখেন অর শব্দের আগে আছে কি দা প্রিন্সিপাল সিঙ্গুলার, কিন্তু অর শব্দের পরে আছে দা টিচার্স প্লুরাল, তাহলে ইজ আর হবে ইচ হবে ইজ কেমনে হয়? দা টিচার্স সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ তাহলে কথা হলো এই যে নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর এরা যদি এরকম বাক্যে সাবজেক্ট পজিশনে আসে তাহলে আমরা ভার্বটা বসাবো দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। এক্স্যাক্টলি গেল। এবার আসেন এরপর নিয়মটাতে, আমাদের কাছে কতগুলো শব্দ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের কাছে শব্দ আছে টুগেদার উইথ, শব্দ আছে অ্যাকম্পানিড বাই, শব্দ আছে এন্ড নট, শব্দ আছে নট বাট, আমি বললাম ইনক্লুডিং, লিখতে পারি এক্সক্লুডিং। এই যে শব্দগুলো, এটা আমি জাস্ট নতুন পেজে নিয়ে যাই, এই শব্দগুলো যদি বাক্যে সাবজেক্ট পজিশনে আসে তার মানে এদের আগে শব্দ থাকবে, এদের পরেও শব্দ থাকবে। এদের আগেও যেমন শব্দ থাকে, পরেও কি থাকতে পারে? শব্দ থাকতে পারে। অর্থাৎ দুইটি নাউন প্রোনাউনকে সংযুক্ত করার জন্য যদি সাবজেক্ট পজিশনে এরা আসে, তখন ক্ষেত্রে নিয়মটা কি হবে? যেমন আমি লিখলাম ফাহিম, আমি একই एग्जांपल দিচ্ছি সহজে বোঝার জন্য, এই শীটটা আমি দিয়ে দেব, পিডিএফ শীটটা আমি দিয়ে দেব। ফাহিম as well as his, লিখলাম কি ফ্রেন্ডস। আমি লিখলাম the teachers together with the principal। এবার বলেন প্রথম সেন্টেন্সে, তাহলে আমরা এর আগে যে স্ট্রাকচার পড়েছি, এখানে যে এক নাম্বার নিয়মটাতে, এই নিয়মটাতে আমরা পড়েছিলাম কি যখন এরকম আসে তখন কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? দ্বিতীয় সাবজেক্ট। কিন্তু এক্ষেত্রে এখানেও এই যে প্রথম একটা সাবজেক্ট আছে, আবার দ্বিতীয় একটা সাবজেক্ট আছে, কিন্তু এক্ষেত্রে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। বলেন কোন সাবজেক্ট অনুযায়ী? প্রথম সাবজেক্ট। এই যে হিজ ফ্রেন্ড, প্রথম সাবজেক্ট অনুযায়ী দা প্রিন্সিপাল। যদিও কথাগুলো সহজ, কিন্তু আমি জাস্ট শুনতে বাধ্য করছি এই জন্য যে কারণ এগুলো পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা তাহলে দেখি বলেন ফাহিম as well as his friends is না আর? is। তাহলে the teachers together with the principal is না আর? আর। তাহলে আমি যদি লিখি she accompanied by you, তাহলে is হবে না আর হবে? is হবে। হ্যাঁ তাহলে আমি যদি বলি the pencils and not the pen is না আর? গুড। তার মানে আমি বুঝাতে পেরেছি। তার মানে হচ্ছে আমি দুটো পয়েন্ট বললাম, একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, আর এই পয়েন্টে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে ভার্ব হবে। তাহলে দুটো পয়েন্ট গেল। এবার চলে আসি আমরা তৃতীয় নাম্বার পয়েন্টে। দেখেন as well as together with, most, এটা আমি বলার দরকার নাই। এখন পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের ব্যাপারটা বলবো, হিয়ার দেয়ার এর কথাটা বলবো এবং শেষ আলোচনা। দেখেন এরপরে এই জায়গার তৃতীয় নাম্বার যে স্ট্রাকচার বা তৃতীয় নাম্বার যে পয়েন্ট আমি বলা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে সহজ পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কাছে একটা শব্দ আছে হিয়ার, আর একটা শব্দ আছে কি দেয়ার। একেবারে সহজ কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। হিয়ার এবং দেয়ার আপনি দেখেন আমরা লিখতে পারি হিয়ার ইজ আ বুক অন দ্য টেবল। আমরা লিখতে পারি হিয়ার আর 3 books on the table। আচ্ছা সিম্পল কোনো স্ট্রাকচার নাই, কিন্তু গুরুত্বের বিচারে
ফেলে দেওয়ার মতো নয়, বেসিক জায়গা থেকে যেহেতু বিসিএস প্রশ্ন আসে। তাহলে দেখুন এখানে একটা হেয়ার ইজ হেয়ার আর কিসের উপর ডিপেন্ড করবে, এই যে ভার্বের পরে যে শব্দটা আছে এটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা ইজ হবে, এটা যদি প্লুরাল হয় ভার্বটা আর হবে, এন্ড দ্যাটস অল। মনে থাকবে? আর কোনো কিছু না? জি স্যার। হ্যাঁ, এবার আসেন পার্সেন্টেজের ক্ষেত্রে। এটা একটু কঠিন আছে এবং এটা নিয়ে অনেকে অনেকভাবে মুখস্থ করার জন্য কষ্ট করে যায়। পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনস অর্থাৎ ভগ্নাংশ এবং শতকরা যখন আসবে সাবজেক্ট পজিশনে তখন তাদের ভার্ব কিভাবে বসাবো তা নিয়ে আমরা কনফিউশনে ভুগি। এই ব্যাপারটা একটু দেখি। এখানে দেখেন 1/3 of the books। আমি একটা জিনিস দেখাই, দেখেন আমি লিখলাম মনে করেন 2, এখানে লিখলাম 3, তাহলে অথবা আমি আরেকটা ফ্র্যাকশন লিখলাম, আমি এখানে লিখলাম 4, এখানে লিখলাম 5, তাহলে এই দেখেন 2/3, 4/5। আবার আমি যদি এখানে 1 লিখি এখানে 2 দিলাম, এটাকে আমরা বলি হাফ, তাই না? এই যে ফ্র্যাকশনগুলো আছে, এই যে ফ্র্যাকশনগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা জিনিসগুলো অ্যান্সার করব তা নিয়ে আমরা কনফিউশনে পড়ি। প্রথমে আসেন, এখানে যে 2 লিখেছি, 2টা হচ্ছে লব, 3 হচ্ছে হর। 4 লিখেছি, 4 হচ্ছে লব, 5 হচ্ছে হর। 1 হচ্ছে লব, 2 হচ্ছে কি হর। আচ্ছা, লব এবং হর আমরা চিনি। এই লব এবং হরকে চিন্তা করে আমরা স্বাভাবিকভাবে একটা কথা প্রচলিত আছে, লব যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, লব প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এই কথা ভুলে যাব আমরা, কারণ লবের উপর ভিত্তি করে আমরা এটা করতে পারি না। ওভাবে করতে গেলে যখন যে ভুল হয় আমি জিনিসটা দেখাচ্ছি। লব হচ্ছে 2, 4, 1 আর হর হচ্ছে 3, 2, 5। এবার আমি বাস্তবে দেখাই। যেমন আমি লিখলাম 1/3 of the books, আবার আমি লিখলাম 1/3 of the people। 1/3 of the book, 1/3 of the people। এখন আসেন আবার লিখলাম 3/4 of the book, আবার লিখলাম 3/4 of the water। এখন দেখুন এখানে যদি লব সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, লব প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ব্যাপারটা এরকম হয়, তাহলে তো প্রথম দুইটি সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, অথচ প্রথম সেন্টেন্সে ভার্ব হবে আর দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হবে ইজ। কেন? কারণ হচ্ছে প্রথম সেন্টেন্সে 1/3 বইয়ের যে কথা বলা হচ্ছে, বই 1/3 হলো বুক প্লুরাল, এই জন্য ভার্ব আমরা আর লিখেছি। এখানে এইপল সিঙ্গুলার, এই জন্য ভার্ব ইজ লিখেছি। এবার পরের সেন্টেন্সগুলো দেখেন, পরের সেন্টেন্সগুলোতে 3/4 of the book, তাহলে 3/4 of the books is the আর, অথচ 3/4 of the water is হবে। তার মানে হচ্ছে সবাই কি শুনছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা একটা রেসপন্স লাগবে। শুনতেছি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে যে ব্যাপার আছে 1/3 of the books, এই যে 1, 1, 3, 3, এইদিকে আমরা তাকাবো না। যখন ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের বিষয় আসবে তখন আমরা সেন্টেন্সে দেখবো নাউনের দিকে। এই না এইপল, বুক, ওয়াটার, এই যে নাউনগুলো, এই নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, এন্ড দ্যাটস দ্য স্ট্রাকচার। আর কিচ্ছু দেখবার দরকার নাই, কোন বইতে কি দিয়েছে, কে কি সলিউশন দিল, ফরগেট এভরিথিং। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন 1/3 of the books, 1/3 of the books প্লুরাল আর 1/3 of the apple is। এবার দেখেন আমি যদি বলি 2/3 of the apple dash dash rotten, এই ফলটার 2/3 পচে গেছে। এবার বলেন ইজ হবে না আর হবে? এই ফল তো একটা এই ফলকে আপনি ভাগ কেমনে প্লুরাল করেন? একটা এই ফলের 2/3 পচে গেছে, ভার্ব ইজ হবে না? তাহলে এখানে এই ফল সিঙ্গুলার,
এই জন্য ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি কাজটা আমি এভাবে করি 2/3 অফ দ্য অ্যাপলস, বলেন তখন ইজ আর হবে মানে দ্যাট মিন্স একটা কঠিন স্ট্রাকচারকে আপনি সহজে বুঝে গেলেন। এখানে আমরা মাথায় রাখবো ব্যাপারগুলোকে। এই ধরনের ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এটা কি ভাঙ্গা অংশ নাকি কত শতকরা কত অংশ, forget everything, just look at the noun. If noun is singular then use the verb singular in form, and if noun is plural then use the verb plural in form, and that's the structure, nothing else. বুঝতে পারছি? এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি যেগুলো বলছি এগুলোর দ্বারা আর কিছু পড়বার দরকার নেই। এখন আমরা আর কয়েকটা ইয়া করে আমরা শেষের দিকে চলে যাব। দেখেন এই যে এক নাম্বার এক্সাম্পলটা আমি একটু বড় করে দেখাই যেন ক্লিয়ার করে বোঝা যায়। এখন দেখেন এখানে লেখা আছে হার ব্রাদার, এখানে একটা ফ্রেজ পাচ্ছি অ্যালং উইথ। আমি একটু আগেই পড়েছি অ্যালং উইথ থাকলে আগেরটা অনুযায়ী হয় না পরেরটা অনুযায়ী হয়? আগেরটা। তাহলে এখন হার দেখেন অ্যালং উইথ এর পরে হার প্যারেন্টস প্লুরাল আছে, ওটা দিয়ে আমার কোনো কিছু আসা যায় না, আমরা লিখবো হার ব্রাদার। তাহলে হার ব্রাদার আর হবে না কারণ হার ব্রাদার সিঙ্গুলার, হ্যাভ হবে না কারণ হার ব্রাদার সিঙ্গুলার, অনুরূপভাবে ওয়ার হবে না কারণ হার ব্রাদার সিঙ্গুলার। একটা মাত্র সিঙ্গুলার আছে সেটা হচ্ছে ইনসিস্ট, সুতরাং এটাই হবে কি ভার্ব। দেখেন আমার স্ট্রাকচার, আমার আলোচনা কিভাবে কাজে আসতেছে। অর্থাৎ আপনি আলোচনাটাকে মজা পান কিনা সেটা ব্যাপার বোঝা যাবে, আপনি প্রবলেমগুলো সলভ করতে পারেন কিনা। আমি অনেক মজার কথা বললাম কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারলেন না, ব্যাপারটাতে কোনো কাজে আসলো না। আমার ডিসকাশন হবে ইফেক্টিভ, ইউ ক্যান সলভ এভরিথিং। বুঝতে পারছি? দেখেন ফাদার, জি স্যার, উইথ আছে না, উইথ এই ওখানে যদিও আমি উইথ শব্দটা লিখি নাই, এই উইথ শব্দটাও এখানে আমরা যোগ করে দিব। অর্থাৎ অ্যালং উইথ এবং শুধু উইথ থাকলেও একই নিয়ম। তাহলে দ্য ফাদার উইথ হিজ 3 sons, দ্য ফাদার উইথ হিজ 3 sons, উচ্চারণ কি SONS, উচ্চারণ কি sons, SUN সান সূর্য, SUN সান পুত্র, উচ্চারণ দুইটা একই, মনে রাখবেন। দ্য ফাদার, আপনার এই যে প্রোনাউন্সিয়েশনটার দিকে নজর দিবেন, অ্যাকসেন্ট আপনার অত ফলো করার দরকার নেই। হ্যাঁ, অ্যাকসেন্ট ফলো করতে গিয়ে আপনার নিজের অরিজিনালিটি নষ্ট হবে। আপনার যা অ্যাকসেন্ট আছে তা দিয়ে আপনি অরিজিনাল রাখবেন, কিন্তু ট্রাই টু বি কারেক্ট ইন ইওর প্রোনাউন্সিয়েশন। কথা বুঝতে পারছি? উচ্চারণটা ঠিক রাখার চেষ্টা করুন। হ্যাঁ, এবার দেখেন দ্য ফাদার উইথ হিজ 3 sons ড্যাশ লেফট দ্য প্লেস। আচ্ছা, এখানে খেয়াল করুন উইথ আছে, উইথের আগের শব্দ অনুযায়ী ভার্ব হবে। তাহলে দ্য ফাদার সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে নিলাম কি, বলেন অ্যানসার কি? আচ্ছা, অনুরূপভাবে এর পরের एग्जांपलটা আমার ব্যাখ্যার একেবারে প্রয়োজন নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে আছে শর্মি as well as আছে, তাহলে as well as থাকলে অবশ্যই আগেরটা অনুযায়ী হবে, শর্মি অনুযায়ী হবে। আচ্ছা, নিপা as well as দেখেন কিভাবে কি আসে এগুলা। দেখেন the man along with আছে আগেরটা অনুযায়ী, as well as আগেরটা অনুযায়ী। অনুরূপভাবে ইনক্লুডিং, আমি একটু আগে দেখাইছি ইনক্লুডিং শব্দটা, ইনক্লুডিং এক্সক্লুডিং আছে। এবার দেখেন এখানেও as well as এর ব্যাপার, এখানে দেখেন the actress along with একই রকম, অনুরূপভাবে together with। এই যে দেখছেন কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। এবার দেখেন 29তম বিসিএস এর প্রশ্ন, নাইদার রিনি নর রিমি নাকি নর সিমি, যেভাবে হোক, রিমি হোক আর সিমি হোক, নাম আর কি নর সিমি। আচ্ছা, একটা নাম সিঙ্গুলার। হ্যাঁ, এখন বলুন এই যে নর শব্দটা আছে, আমি জাস্ট এটার থেকে কালার না সরাই। এখন বলেন তো কি হবে, নরের আগের শব্দ অনুযায়ী হবে না পরের শব্দ অনুযায়ী হবে? তাহলে এখানে ইজ। আপনারা ব্যাপারগুলো সলভ করে নেবেন। এখানে বাকি প্রশ্ন যেগুলো আছে সবগুলাই অলমোস্ট সিমিলার, আশা করি কোনো প্রবলেম নাই। এই প্র্যাকটিস শীট কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে গুগল ক্লাসরুমের যে অ্যাপ আছে ওখানে পিডিএফ করে গত ক্লাসে দেওয়া হয়েছিল। তাহলে আগামী কালকেও আপনাদের কি ক্লাস আছে না? হ্যাঁ, আগামী কালকে একই টাইমে ক্লাসে চলে আসবেন সবাই। আজকে শেষ পর্যন্ত অনেকেই ক্লাসে ছিল, গুড। এখন অনেকের প্রশ্ন এখানে প্রশ্ন করেছে, কিন্তু আমি প্রশ্নগুলো তো তখন চেক করি নাই। এখানে আর কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ক্লাস কয়টা হবে আগামী কাল? ছিল
যে ফার্স্ট পরীক্ষার সময় কাউন্টেবল আর না আর আনকাউন্টেবল এর মধ্যে, তো ওইখানে তো স্যার বুকসও ছিল আবার ফুডও ছিল। তো স্যার ফুড তো কখনো কাউন্ট করা যায় না, কিন্তু বুক তো কাউন্ট করা যায়, তো ওটা কেমনে আনসার হবে? এটা প্রশ্নটা আমাকে মেসেজ করে দিয়ে, আমি এখন বুঝতেছি না। ঠিক আছে স্যার আগামীকাল ক্লাস কয়টায়? 8টায় ক্লাস, সবসময় 8টায় ক্লাস। টাইম জিজ্ঞেস করবেন না, পরীক্ষার লিংক পাচ্ছি না, ক্লাসের লিংক পাচ্ছি না, এসব কথা এসব বলে আমাকে ফোন করে, আপনি অন্য নাম্বারে ফোন করিয়েন। আমাকে ফোন করে এসব বিষয়ে বিরক্ত করলে আমার এই বিরক্ত লাগে, কারণ হচ্ছে এটা আপনার অযোগ্যতার প্রমাণ। কারণ এখানে 100 জন, এই ব্যাচে 100 জন, 100 জনের যদি 98 জন পায়, আপনি একজন কেন পাবেন না? একটু সচেতন হন, বকা দেওয়া উচিত আপনাদের। ঠিক আছে, তাহলে কালকে ক্লাসে চলে আসবো। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম। যেহেতু কালকেও দেখা হচ্ছে, এই জন্য আজকে আর কথা না বলি, যেহেতু শুরুতে আজকে অনেকক্ষণ কথা বলেছি আমরা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। Recording